হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। বিজেপি বিরুদ্ধে না বা পারিষদের বিরুদ্ধে না, রাজ্য স্বার্থে এইটা আমরা দিচ্ছি। 50% দিয়ে যদি দিয়ে দেয় টাকা পেয়ে যাবে সবচেয়ে বেশি, এবং টিচার যে টেট তাদের যাতে ওই সেন্ট্রাল স্কিম দেয় টাকা পেয়ে যাবে, বলে এইটাই একই কথা। ঠিক আছে, আপনারা ভালো করে দেন। আমি কিন্তু কোনো ইয়ে করিনি, আমি কোনো পার্টির বিরুদ্ধে না, কোনো পলিটিক্যাল বিরুদ্ধে না। আমি দেশ এবং মানুষের সাথে লড়াই করি। প্রচুর দাবি আছে। ওই যে বসে হচ্ছে 100 টাকা পেত, আমার সঙ্গে আসার পর লড়াইয়ের পর তারা এখন 8,000 টাকা পাচ্ছে। কি আমার সঙ্গে ডাইলে পেত না, কেউ ধরতো না। তাহলে এখানে স্বাভাবিকভাবেই এই দাবি এখানে আছে। এই সরকারকে আমরা বলবো যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট 3rd পজিশনে ওয়ার্ল্ডে যেতে চাইছে। রাজ্যগুলো দেখবেন, রাজ্যগুলো যে 55% দিয়েছে, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট 55% দিয়েছে, এখানে দেখবেন অন্ধ্রপ্রদেশ 55, গুজরাট 55, মধ্যপ্রদেশ 55, সব 55। উত্তর পূর্বাঞ্চলেও আপনার আসাম টাসাম 55, একমাত্র ত্রিপুরা 33%। অথচ টাকা পেয়েছে, মানে বড় স্টেটগুলো টাকা পায় না। নর্থ ইস্টার্ন রিজিয়ন বা 21টা স্টেট যাদের আয় কম, ত্রিপুরা সহ খরচ করলে দেখালে টাকা পেয়ে যাবে। তারপরে 33% কেন সরকার 33% করলো? তাই সেন্ট্রাল ইকোনমির বিরুদ্ধে চলে যাচ্ছে। এই সরকার বিরুদ্ধে আমি না, এখানে কিন্তু কোথাও না কোথাও একটা বাজে পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন মানিক সরকার দেওয়া হয়েছিল, এখানেও একটা বাজে পরামর্শ দেওয়া হচ্ছে, ওই পথে চলো, ওখান থেকে টাকা ব্যয় করো। তাহলে এখানে স্বাভাবিকভাবেই এবং দেনা করতে হবে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের দেনা কত? সেন্ট্রাল গভর্নমেন্টের দেনা হচ্ছে আপনার সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে আপনার ওই যে কৃষিক্ষেত্রে যে রেগার জন্যে এই রেগা শুরু করেছে কিন্তু কংগ্রেসের যে মনমোহন সিংরা এটা করবে, এই সরকার করবে, কেন্দ্রের নীতি কিন্তু এক। তাহলে এখানে আপনার 86,000 কোটি টাকা প্রতি বছর খরচ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট রেগা। 86,000 কোটি টাকা, কারণ ওই গরিব মানুষকে অনলি 5 মাসের তারা কাজ পায়, 6 মাসের 100 দিনের কাজ দিয়ে দাও। তাহলে ওইটা সহ ওটা পেলে যাদের টাকা গেল। তাহলে এখানে কর্মচারী আরও তারা ইকোনমি ডেভেলপ করতে পারে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে। রাজ্যগুলো 55% সবাই, ত্রিপুরা কেন 33%? তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট। তাই সেই দিক থেকে আমরা এখানে বুঝতে পারবো 4টে ডিমান্ড আছে। এরা দেখবেন অল ইকোনমি আমি দিয়েছি। 4টে ডিমান্ডের মধ্যে যে টেট যারা পাস করেছে, সারা ভারতবর্ষের ত্রিপুরা একমাত্র ওই টিচারদের প্রেসক্রাইব পাচ্ছে না 3 ধাপ করে। এই সরকারটা দিয়ে চালু করে কেন্দ্রকে দিয়ে টাকা পেয়ে যাবে, মানে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে আপনার এই যে ফিক্সড টাকা হচ্ছে, বাজেটে টাকা আছে, টাকার অভাব নাই, কিন্তু 5 বছরে ফিক্সড থেকে 50% টাকা ওর থেকে নিয়ে অন্য খাতে ব্যয় করছে। মানুষ সরকার করেছে, এরা করছে। আমি কোনো ব্যক্তি বিরুদ্ধে না। তাহলে এইখানকার এই সরকারটা কি মানুষ সরকার নেতা কর না কি অল ইন্ডিয়া? তাহলে এখানে যেটা করা হচ্ছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্তর্জাতিক ক্ষেত্রে 3rd পজিশনে যাওয়ার যে চেষ্টা, রাজ্যগুলো হেল্প না করলে যেতে পারবে না। এবং যারা বিরোধী রাজ্য 50% দিয়ে, এবং 11টা আপনার ট্যাক্স পায়, কেন্দ্রের সঙ্গে 11টা ট্যাক্স পায়। এখানে দিয়েছি ট্যাক্স, প্রচুর টাকা উঠে, সেই টাকা রাজ্যগুলোর একটা অংশ দিয়ে দেয়। সেই ট্যাক্সে দেখা যাচ্ছে ত্রিপুরা কম পাচ্ছে খরচ কমিটি। এবং আমি এমপি থাকা অবস্থায় সাথে ইকোনমি ত্রিপুরায় আমি বলছিলাম, আমি ইয়ের সঙ্গে দেখা করেছি। এই যে চিঠি, এই চিঠিটা হচ্ছে কাকে দিয়েছি?
এই চিঠিটা দিয়েছি, আমি অপূর্ব রায় অর্থ সচিবকে দিয়েছি। এবং অর্থ সচিবকে যে চিঠি দিয়েছি টোটালে এখানে তাকে বলেছি। এবং মানিক সরকারের আমলে যিনি অর্থ সচিব ছিলেন তিনি একটা বার করেছিলেন, এই আমরা 10,000 কোটি টাকা 10,000 কোটি টাকা আপনার ডিএফএ না দিয়ে সেইখানে কিন্তু এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে চেয়েছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল তুমি প্রমাণ দেখাতে পারিনি। তখন অর্থ সচিবকে দিয়ে একটা আপনার শ্বেতপত্র বার করে যে আমরা দিয়েছি। আমি তার বিরুদ্ধে একটা পাল্টা আমি দিয়েছিলাম একটা মিথ্যা দাম, অর্থ সচিবের বিরুদ্ধে মিথ্যা দাম। যখন ফেডারেশন আমরা যৌথ আন্দোলন করি, ওই যৌথ আন্দোলন করার পরে 5 বছর পরে এটা মিথ্যা আদায় করি। ফেডারেশন আমরা ইউনাইটেডলি সিরিয়াস আন্দোলন করেছিলাম 25,000 জেন করেছে। তাহলে এখানে আমাদের বক্তব্য এই যে চিঠি দিয়েছি আপনার অপূর্ব রায়কে, কেন দিয়েছি চিঠি দিতে? কারণ অর্থ সচিব সে কিন্তু কর্মচারী, সে যাতে খুশি হয় আপনার গভর্নমেন্ট সে অনুযায়ী চলে। তাই স্বাভাবিকভাবে অর্থ সচিবকে আমি দিয়েছি যে হোয়াট ইউ আর ডুইং দ্যাট ইজ নট কারেক্ট, ডিটেল আই চ্যালেঞ্জ না। তাই স্বাভাবিকভাবেই আমি এই সবকে অনুরোধ করবো যে 1 নম্বর ট্রেড যে তারা পাচ্ছে না জাতীয় ক্ষেত্র থেকে ঢুকে 55-50,000 টাকা অন্য রাজ্যে, সব রাজ্যে, উত্তরপূর্বাঞ্চলে, ত্রিপুরায় পাচ্ছে আপনার 30,000 টাকা, তারপরেও 5 বছর থাকতে হবে 15,000 টাকা অমানবিক। আমি অল ইন্ডিয়া নেতা ছিলাম, অল ইন্ডিয়া ফেডারেশনে সব রাজ্যে গেছি, মণিপুরে গেছি, এরপরটা দেখি। মূল বিষয় হচ্ছে অর্থনীতি, অর্থাৎ অর্থনীতি যদি দেশের বা রাজ্যের না বাড়ে তাহলে কিন্তু মানুষের খুব অসুবিধা হয়। এবং অর্থনীতি যেটা বাড়ে সেটা হচ্ছে যে মানুষকে টাকা দিতে হবে, মানুষ বাজারে যাবে, বাজারে গেলে সেখান থেকে কিনবে, তাহলে কিনলে পরে জিনিসের চাহিদা বাড়ে। বলুন ভারতবর্ষ বলুন, সব রাজ্য বলুন, মানুষকে টাকা দাও। এই টাকা দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে মধ্যবিত্ত টিচার কর্মচারী যেহেতু তার বেতন পায়, তাদের বেতনটা তো সবগুলো দিলে পরে টাকা চলে যায়, কিন্তু গরিবকে তো দেওয়া যায় না। গরিবের ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার যে রেগা করেছে, রেগায় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছর আপনার 86,000 কোটি টাকা ব্যয় করছে। তাহলে ওদের দারিদ্র থেকে মুক্ত, কিন্তু বাজারকে যদি আরও ভালো করতে হয়, ডেভেলপ করতে হয়, তাহলে শিক্ষক কর্মচারীর হাতে মিডল ক্লাস। কিন্তু এখানে দেখা যাচ্ছে 55% ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে এখন অবধি। ডিএটা কি? ডিএটা হচ্ছে যে যদি কর্মচারীদের এখানে দাম বাড়ে জিনিসের, তার ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে ওই 55% দিয়ে যে তার ক্রয় ক্ষমতা যে কমে গেছে, ওই 55% দিয়ে ক্রয় ক্ষমতা আগের জায়গায় নিয়ে গেছে। বেতন বৃদ্ধি না, আর পে কমিশনের বেতন বৃদ্ধি, 10 বছর অন্তর বেতন বৃদ্ধি করে। তাহলে 55% যেটা সব রাজ্য দিচ্ছে, ত্রিপুরা একমাত্র হচ্ছে 33%, 22% বাকি। এবং এটা কিন্তু আপনাকে বলি যে এটা সূত্রপাত সব জায়গায় থাকে। মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, হাইস্ট ডিএ বাকি ছিল 34%। এটা কিন্তু সিপিএমকে আমি বলছিলাম, মুখ্যমন্ত্রী। অথচ পশ্চিমবঙ্গ এবং কেরালায় যে বামপন্থী, সেখানে তো থাকে না। 2 নম্বর হচ্ছে টেট পাস করে টিচার, ভালো টিচার আনতে হবে, ক্যালিবার যুক্ত। আগে বেতন ছিল টিচার আর ক্যারানির সমান বেতন ছিল। এটা হচ্ছে 10ম পে কমিশন, হচ্ছে 5ম পে কমিশনে, সেখানে টিচারদের পে স্কেল করণীয়দের থেকে 3 ধাপ উপরে করেছে। কিন্তু মানিক সরকার করণীয়দের পে স্কেল রেখে দিল।
অথচ পশ্চিমবঙ্গ কেরালায় কিন্তু টিচারদের পে স্কেল ওই ওপরে তুলে দিয়েছে। এটা সিপিএমের ব্যাপার নয়, সর্বত্র কিন্তু ওই টিচারদের পে স্কেল দিচ্ছে, ত্রিপুরা একমাত্র। থার্ড হচ্ছে এতেও না, করোনার সময় যে টিচারদের পে স্কেল দেওয়া হয়েছে সেই টিচারদের পে স্কেল 5 বছর টেট পাস করার পর 5 বছর ফিক্সড থাকতে হবে অর্ধেক ধরুন সে হয়তো 30,000 টাকা পাবে প্রাইভেট টিচার, তাহলে 15,000 টাকায় 5 বছর থাকতে হবে। ওদের সেন্ট্রাল টাকা দিচ্ছে 30,000 টাকা, এবং এই উদ্বৃত্ত টাকা এটা কিন্তু মেন আসল আপনি বলে দিই, উদ্বৃত্ত টাকা অন্যদিকে চলে যাচ্ছে, একমাত্র ত্রিপুরা। তাহলে স্বাভাবিকভাবেই যে 33% দিয়েছে, আমি যদি খরচ করি, আজকে সেন্ট্রাল পিসকে যদি দিয়ে দেয়, এটা যদি দেখায় সেন্ট্রাল গভর্নমেন্টকে টাকা দেবে, না দিলে দেবে না। তাহলে একজন টেট শিক্ষক সেন্ট্রাল পিসকে যদি পেত, সে যদি অন্য রাজ্যে যা পাচ্ছে, তাহলে আজকে একজন টিচার যারা পাচ্ছে 15,000 টাকা ফিক্সড, তার রেগুলার পে দুটোই পেত তারা আপনার 50 থেকে 55,000 টাকা মাসে। এই বাকি টাকাটা পাইনি আর টাকা সরাচ্ছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে এখানে কিন্তু দেখা যাবে যে ইকোনমির ক্ষেত্রে ত্রিপুরা ভীষণভাবে পিছিয়ে গেছে, উত্তর পূর্বাঞ্চল থেকে পিছিয়ে গেছে। আমি ডিটেলে যাচ্ছি না, সব এখানে আছে কত টাকা সে এতে। তাহলে পেছবার কারণ কি? এখন তো উত্তর পূর্বাঞ্চল না, ত্রিপুরায় কর্মচারী শিক্ষকের সংখ্যা বেশি, ফলে তার হাতে যদি ওই টাকাটা আসতো, তাহলে কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা একটা জায়গা পৌঁছাতো। এবং যে মুহূর্তে বাজারে যাবে, খরচ করবে, বাজারে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদনের বেকার সমস্যা অনেক সমাধান হবে। এটা আন্তর্জাতিক। আমি চায়না গেছি, ওদের টেকনোনের 7 দিনের সেমিনার আমাদের দেখিয়েছে, এই মিডল ক্লাস সাথে চায়নাও। এবং আজকে ভারতবর্ষ এই মোদির নেতৃত্বে, কালকে যদি আজকে কংগ্রেসের একই ইকোনমি, সে 4th পজিশনে পৌঁছে গেছে ভারতবর্ষ। কংগ্রেস থাকলেও একই রাজনীতি, কোনো মানে ইকোনমি আলাদা, রাজনীতি আলাদা। আজকে 3rd পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করছে। তাই 3rd পজিশন গেলে রাজ্যগুলোকে ইকোনমি ডেভেলপ করতে হবে, এটা টোটাল। তাহলে আজকে মানিক সরকার যেটা করে গেছে, এটা সিপিএমের না, এনে ভুল করে গেছে। আমি তাকে দোষ দিচ্ছি না, যারা পার্টির মধ্যে ছিল। আমি যখন প্রতিবাদ করেছি, ডিপেন্ড ওখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা টিচার 1000 লোক বেরিয়ে এসেছে। তারপরে একটা হচ্ছে যে ট্রান্সফার পলিসি। আজকে সিপিএমের ম্যাক্সিমাম লোক ট্রান্সফার, মানিক সরকার ট্রান্সফার পলিসি করেনি। তাহলে ট্রান্সফার পলিসি করলে 2 বছর 3 বছর যাবে, চলে আসবে, এটা করা উচিত ছিল। তাহলে আজকে যে ইকোনমিক কন্ডিশন, আজকে একজন টেট টিচার যে সেন্ট্রালে সব জায়গায় পাচ্ছে, তারা প্রায় 50,000 টাকা ঢুকেই আজকে পাচ্ছে সেখানে 32 বা 30, এবং তাও 5 বছর আপনার 15,000 টাকা থাকতে হবে। অমানবিক। এটা যারা সিপিএম সমাধান, সিপিএম বিরুদ্ধে না, সিপিএম শেষও করে দিল। তাহলে এখানে মানিক সরকার করতে পারে। এখানে যিনি আছেন, যারা আছে, তারা এই পথটা নিচ্ছে কেন? ওই টেট 5 বছর রাখছে, মানিক সরকার করেছে। এই 5 বছর যে উদ্বৃত্ত টাকা চলে যাচ্ছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি না, এটা ভারতবর্ষের নীতি না।